হাই, গুড মর্নিং। তোমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা ফার্স্ট সেমিস্টারের অনার্স এবং পাস দুটো সেকশনের জন্যই। তো আমরা হরপ্পা সভ্যতা শুরু করেছিলাম। নানান কারণের জন্য ক্লাস লাইভ নেওয়া সম্ভব হচ্ছে না। তো তার জন্যই ভাবলাম যে তোমাদের এই রেকর্ডিং তোমাদের গ্রুপে দেব। এবং গত সেমিস্টারগুলোতেও আমি তাই করেছিলাম, কারণ তোমাদের ওপরে চাপ থাকছে বারবার ক্লাস করার অনলাইন, এবং অনেকেরই মোবাইল সমস্যা, ইন্টারনেট সমস্যা তো রয়েছেই। ওকে, তো আজকের যে টপিক আমি তোমাদের বলবো, আমরা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা পড়ে নিয়েছি, এবং আমি তোমাদের পিপিটি যে স্লাইডসগুলো ছিল সেগুলো আমি তোমাদের গ্रुपे दिए दिएছি। तो आज का जो टॉपिक है वो है हड़प्पन सिविलाइजेशंस। इतने इतने सालों का जो सिविलाइजेशन था 2700 बीसी से लेकर 1550 या 1750 तक जो चलने वाला जो एक सिविलाइजेशन था, उन उन उसका डिक्लाइन कैसे हुआ, মানে পতন হরপ্পার বা সিন্ধু সভ্যতা এর পতনটা কেন হলো। এত বছর ধরে চলে আসা একটা সভ্যতার পতন কি হঠাৎ করে হয়ে যায়? এটা সম্ভব নয়। তাই আজকে আমি বিশ্লেষণ করব তোমাদের সামনে যে হরপ্পা সভ্যতার পতন কোনো একটা বিশেষ কারণে ঘটেনি। হরপ্পা সভ্যতা পড়াতে গিয়ে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই সভ্যতার যখন বিকাশ ঘটে, ভারতবর্ষে তো প্রথম নাগরিক সভ্যতা এটাই। তার প্রমাণ আমরা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন রূপে প্রত্নতাত্ত্বিক যে প্রমাণ আমরা পেয়েছি। তো এই হরপ্পা সভ্যতার যে পতনের যে মূল কারণ, তাতে করে ঐতিহাসিকদের মধ্যে বিভাজন হলেও অনেকেই ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে আমরা যেটা কয়েকটা পর্বে ভাগ করেছি, এবং প্রত্নতত্ত্ববিদরাও তাই ভিন্ন ভিন্ন প্রত্নতত্ত্ববিদরা বলেছেন, সেই ভিত্তিতে বলতে পারি যে একটা একটা করে আমরা তাহলে একটু দেখে নিই। তারা কেউ কিন্তু একটা কোনো কারণের উপরই ভিত্তি করে যে সভ্যতার পতন ঘটেছিল, किसी एक कारण के ऊपर ही ये सभ्यता का पतन हुआ है, डिक्लाइन हुआ था, ऐसा कोई विश्वास नहीं करता है। तो क्या क्या कारण हो सकता था, हो सकता है, इसमें अनुमान लगाया गया है। প্রথমত যে কারণটা সেটা হচ্ছে মানসিকতা। হরপ্পা সভ্যতার মানুষেদের মেন্টালিটি, এটাও নাকি হরপ্পা সভ্যতার পতনের জন্য নাকি একটু গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রত্নতত্ত্ববিদ जो आर्कियोलॉजिस्ट थे, उन लोगों को जो भी मिले हैं उसके ऊपर से निर्भर करके ये बताया जा रहा है कि হরপ্পা সভ্যতার মানুষেদের প্রথমের দিকে যে ধরনের মানসিকতা ছিল, মেন্টালিটি ছিল, ধীরে ধীরে আস্তে আস্তে তারা তাদের সে মানসিকতা যেন কোনো একটা জায়গায় পতন ঘটছিল। আমরা জানি হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনা তাতে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ছিল, এবং তোমাদের আমি একবার প্রেজেন্টেশনের সময় বলেছিলাম যে এই হরপ্পা সভ্যতা সমসাময়িক সভ্যতা, মেসোপটেমিয়া, চীন, মিশর। তো মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে এদের বিজনেসও ছিল, তার প্রমাণও পাওয়া গিয়েছে। তাহলে মেসোপটেমিয়া সভ্যতা এবং হরপ্পা সভ্যতা মানুষদের মধ্যে মানসিকতার পরিবর্তन কি হলো না, मानसिकतार परिवर्तन, मेंटेलिटी का चेंज इसलिए आया क्योंकि आदमी का जब समय समय निकलता है ना, उनको समय के अनुसार ढल जाना चाहिए था। मेसोपोटामियन जो सिविलाइजेशन था, वहाँ पर ये देखा गया है कि जो खेती बाड़ी का था, खेती बाड़ी करने के लिए जो पंप लगाया जाता था, आजकल पंप होता है वो, लेकिन वो पानी को खेत में पहुँचाने के लिए जो चीज़ें बनाया जाता था, उस तरीके का सिस्टम हड़प्पन पीपल ने डेवलप नहीं किया। হরপ্পা সভ্যতার মানুষেরা মেসোপটেমিয়ার মানুষদের মতো জলসেচ ব্যবস্থাকে তৈরি করেনি। তারা কিসের উপর নির্ভর করতেন চাষবাসের জন্য? ওই বৃষ্টিতে জল হবে এবং জলাধারে তা সেগুলোকে জমানো হবে এবং তার ভিত্তিতে চাষবাস করা হবে। তারপরে খাল খননের যে গুরুত্ব রয়েছে সেটার ব্যাপারে হরপ্পা সভ্যতার মানুষেরা কোনো গুরুত্ব দেয়নি।
যার জন্য কৃষি ব্যবস্থা ধীরে ধীরে শেষের দিকে যেতে শুরু হয়েছিল। 2 নম্বর বলবো যে অস্ত্রশস্ত্র নির্মাণ থেকে শুরু করে বিশেষ করে যে কারিগরি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ কারিগরি দক্ষতা মানে অস্ত্রশস্ত্র নির্মাণ, এর দিক দিয়েও আমরা হরপ্পাদের মধ্যে দেখেছি একটা অনীহা দেখা দিয়েছে। হরপ্পান মানুষেদের যেভাবে যে সমস্ত জিনিসপত্র আমরা প্রথমের দিকে আমরা পেয়েছি, প্রত্নতত্ত্ববিদরা পেয়েছেন, তাতে করে এটা 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 ওরা যদি চাইতেন আরও ডেভেলপ করতে পারতেন, কিন্তু রক্ষণশীল মানসিকতার কারণে কোনো না কোনো জায়গায় তারা উন্নত টেक्नोलॉजी यूज करते चाननी। तखनकार टेक्नोलॉजी उस वक्त का जो अस्त्र शस्त्र निर्माण करने की जो तरीका था उसको डेवलप कर सकते थे, लेकिन इन्होंने नहीं किया। इसके चलते वो लोग अस्त्र शस्त्र भी नहीं बनाए। उतना बड़ा अस्त्र शस्त्र हम लोगों को आर्कियोलॉजिकल साइट से मिलता नहीं है। तो जार कारणे আমরা জানি যে প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় একটা খামতি থেকে যাওয়ার সম্ভাবনা থেকে থাকেই। হরপ্পা সংস্কৃতির মধ্যে যে অবক্ষয় যে ঘটছে তার প্রমাণ কিন্তু ধীরে ধীরে পাওয়া যাচ্ছিল। কীরকম? তার টাউন প্ল্যানিং, তার স্কাল্পচার, তার যে মাটির তৈরি পাত্র, এই সমস্তগুলোতে ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছিল। যেমন প্রথমের দিকে একতলা बिल्डिंग, दोतला बिल्डिंगের যে কথাবার্তা আমি তোমাদের বলেছি, 1 स्टोरेज 2nd स्टोरेज बिल्डिंग्स, वह पहले पहले होता था, लेकिन बाद में देखा गया है जितना दिन जाता रहा बाद में उस तरीके का बड़ा बड़ा घर नहीं देखा गया, छोटा छोटा घर था। ছোট ছোট ঘর এবং পুরনো ईंट, नया ईंट से बनाया नहीं जा रहा है। और সবথেকে বড় কথা হচ্ছে একটা বাড়ি আর একটা বাড়ির মধ্যে কেমন যেন একটা ঘিঞ্জি পরিবেশ, ব্যালেন্স মেনটেন করে বাড়িগুলোকে তৈরি করা হচ্ছে না, যেটা একটা খুবই এখনকার যদি আমরা টাউনগুলোকে দেখি, কিছু কিছু দেখবে মহল্লা দুটো বাড়ি একদম ঘিঞ্জি করে রয়েছে, সেখানে পরিবেশটা কিন্তু খারাপ হয়ে গেছে। ধীরে ধীরে সেখানে পড়ার প্রণালীর ব্যবস্থা সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে, এটা হয়েছিল। এবং রাস্তাগুলোর কি হয়েছে, কখনো কখনো দেখা গেছে, আমি তোমাদের একটা ছবিও দেখিয়েছিলাম যে রাস্তাগুলোর উপরে বাড়ি বানিয়ে দিয়েছে। এখন প্ল্যান, যে টাউন প্ল্যান বলে, সেই প্ল্যানেতে ধীরে ধীরে যেন কোনো একটা জায়গায় হরপ্পান যে অ্যাডমিনিস্ট্রেশন কোনো একটা জায়গায় ফ্লপ খেয়েছে, যার জন্য এই পরিস্থিতি হচ্ছে। প্রশাসন হয়তো সেই লেভেলের সিস্টেমকে ফলো করতে পারেনি বা নির্দেশিকা জারি করতে পারেনি বা করেনি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেশন ফেল, বিল্ডিং নির্মাণের ক্ষেত্রেও একটা অনীহা এবং ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি। তার সঙ্গে সঙ্গে যদি আমরা মৃৎপাত্রগুলোকেও देखी, जो हम लोग को पॉटरी मिला है, पॉटरी का जो अगर डिज़ाइन भी अगर हम लोग देख पाएंगे, पहले पहले बहुत बड़ा बड़ा पॉटरी आ रहा है, लेकिन बाद की जो एक्सकवेशन के रिपोर्ट से हम लोगों को मिला है वो उस लेवल का नहीं था। मतलब वो जो छोटा छोटा हो गया और इसका डिज़ाइन भी ख़त्म होने लगा और हर तरह का जो सिस्टम डेवलप किया करना चाहिए था उस तरीके का डेवलपमेंट नहीं हुआ। তো যার জন্য কোথাও যেন একটা গতিশীলতা হারিয়ে ফেলেছিল হরপ্পা সভ্যতার মানুষদের জীবনযাপন। গতিশীলতা মানে কি বলবো? মুভমেন্ট। মানুষকে সবসময় সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত এবং এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যে যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলবে সে মানুষ পৃথিবীতে টিকে থাকবে, বাকিদের অস্তিত্বে সংকট দেখা দেবে। সে কারণেই হতে পারে যে মানসিকতা চেঞ্জ একটা হরপ্পা সভ্যতার পতনের কারণ হয়েছিল। 2 নম্বর কারণ প্রত্নতত্ত্ববিদরা যেটা বলছেন, বন্যা, ফ্লাড। এখন এই যে বন্যা বা ফ্লাডের যে অংশটার কথাবার্তা আমরা বলছি, সেটা হচ্ছে যে প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ পেয়েছেন বিশেষ করে মহেঞ্জোদারোতে। তারা বলছেন যে सिंधु नदीते पर पर मोहनजोदारो जो एक्सकवेशन हुए थे, वहाँ पर जो एक्सकवेशन हुआ है मोहनजोदारो में, वहाँ पर देखेंगे सिंधु रिवर में
तीन बार बाढ़ आया था। बाढ़ एक बहुत बड़ा कारण था हड़प्पन सिविलाइजेशन के पतन के लिए। तो सिंधु नदी में 3 বার বাढ़ आया था। এখন 3 বার বন্যা আসার ফলে ওখানকার যারা নগরের মানুষজন ছিলেন তারা কি করেছিলেন যে 13.1 মিটার চওড়া একটা বাঁধ নির্মাণ করেছিলেন সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারোর শহরের নিকটে। এবং দুর্গ সংলগ্ন এলাকায় যে মানে জল নিকাশি যে ব্যবস্থা সেটা 4.26 মিটার বাড়ানো হয়েছিল, অর্থাৎ যাতে করে প্রণালী সিস্টেমটাকে জল যাতে নিকাশি করা যায়, কিন্তু সিস্টেমটাকে রোধ করা যায়নি। আর এই বাঁধ নির্মাণ করার ফলে কি হয়, অনেক সময় নদীর যে মানে ন্যাচারাল ওয়ে থাকে তাতে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। লোথালে, गुजरात जो लोथाल, ওখানে बार में जो इनका जो क्षतिग्रस्त हुआ था ये सिटीज हड़प्पन सिविलाइजेशन, तो हड़प्पन लोथाल में हम लोग को प्रमाण मिला है। वहाँ पर जो मिट्टी मिला है, बार में जो मिट्टी जमता है वो वाला मिट्टी मिला है। অর্থাৎ একটা কথা স্পষ্ট বুঝতে পারছি যে বন্যার ফলে এই ধরনের সভ্যতা কিন্তু এই ধরনের যে সিটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা কিন্তু প্রমাণিত। প্রত্নতত্ত্ববিদ আর্নেস্ট ম্যাকে বলছেন যে চানহুডারো বলে যে প্রত্নতত্ত্ব স্থলটা পাওয়া গিয়েছে, चानहुडारो पर जो आर्कियोलॉजिकल साइट्स हम लोगों को मिला है, वहाँ पर भी बाढ़ हुआ था। बाढ़ के कारण ही वो चानहुडारो का पतन हुआ था। SR রাও লোথালের কথা বলছেন, তারপরে দেশালপুর, রংপুর এবং আমাদের যে ভগতরব, তো এই সমস্ত সাইটসগুলোতে বন্যার যে ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল बाढ़ के कारण इन सब साइट में जो तरह तरह का घटना घटे थे, मतलब जो बाढ़ में जैसा होता है उस तरीके का हम लोगों को प्रूफ मिला है, आर्कियोलॉजिकल प्रूफ मिला है। तो इसलिए हम लोग बोल सकते हैं कि बाढ़ आया था। মহেঞ্জোদারো, দেশালপুর, ভক্তরবে এ সমস্ত জায়গাগুলোতে দেখা গিয়েছে যে প্রত্নতত্ত্ব খনন করার পর দেখা গিয়েছে যে ওখানে যখন পলিমাটি বন্যা হয়েছে, পলিমাটি যে প্রমাণ পাওয়া গেছে, তারপর আর কোনো জনবসতি গড়ে ওঠেনি। তার মানে দুটো হতে পারে, এক বন্যায় সব ভেসে গিয়েছে, আর না হলে আর একটা হতে পারে যে वहाँ का जो लोग थे वो जगह को छोड़ के चले गए थे, ওখানকার মানুষেরা ওই জায়গাগুলো কিন্তু ছেড়ে চলে গিয়েছিলেন। এটা হতে পারে, যার ফলে আর কোনো জনবসতি গড়ে ওঠেনি। এখন ঐতিহাসিক রেক্স বলছেন যে না, বন্যা নয়, অন্যান্য প্রাকৃতিক অন্য কোনো প্রাকৃতিক কারণে এটাও হতে পারে যে ছেড়ে চলে গিয়েছিলেন বা ধ্বংস হয়েছিলেন। কিন্তু সেটার বন্যার ফলেই যে এটা কিন্তু সত্যি কথা, বন্যার ফলেই যে সভ্যতা ধ্বংস হয়েছিল এটা কিন্তু সমস্ত আর্কিওলজিস্ট এবং ঐতিহাসিকরা কিন্তু মেনে নেন না। এটা আমাদেরও বক্তব্য যে কারণ তোমাদেরও মনের মধ্যেও আসতে পারে একটা সিভিলাইজেশন বন্যার জন্য ধ্বংস হয়ে যেতে পারে, এত বছরের সিভিলাইজেশন, মানে প্রভাব যে পড়েছিল এটা কিন্তু স্পষ্ট। বন্যা একটা কারণ হতে পারে পতনের। 3 নম্বর হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন। আমরা স্কুল লেভেল থেকেই পয়েন্ট পড়ে আসছি, তোমরাও পড়েছ। কেমন করে পরিবর্তন হয়েছিল জাস্ট আমি তোমাদের একটু বলে নিই। সেটা হচ্ছে আমরা জানি যে সিন্ধু এবং তার যে শাখা নদী উপনদী ছিল সেইগুলোর নাকি গতিপথ পরিবর্তন হয়েছিল। उनका जो फ्लो था वो चेंज हुआ था, कोर्स, नदी जो है वो समय के अनुसार कोर्स बदलता रहता है, और इसके चलते नए कोर्स में अगर वो चलते रहते हैं तो वो जो पुराना वाला इलाका होता है वो उसका इम्पोर्टेंस खत्म हो जाता है। যার জন্য বলছি যে মহেঞ্জোদারো শহরটার পতনটাই ঘটেছিল সিন্ধু নদীর গতিপথ পাল্টানোর কারণে। মহেঞ্জোদারো का जो पतन हुआ है इसका कारण ही था सिंधु ने अपना जो गतिपथ है वो अपना चेंज कर लिया था। मतलब ये तो एक दिन में नहीं हुआ ना, धीरे धीरे इसका कोर्स जो है, नदी ने अपना गति जो है, गतिपथ जो है उन्होंने चेंज किया। খনন কার্যের ফলে এই মানে দেখা গিয়েছে যে মহেঞ্জোদারোর অধিবাসীরা এই জলধারাকে বা বন্যার প্রকোপের হাত থেকে বাঁচতে পারতেন যদি তারা সঠিকভাবে জলধারা নির্মাণ করতেন, মানে জলাশয় নির্মাণ করতেন এবং
সিস্টেমেটিক্যালি যদি থাকতেন হয়তো কোনো না কোনো কারণে তারা থাকতে পারতেন, কিন্তু তাদের বললাম আগের পয়েন্টে যে মানসিকতা চেঞ্জ হয়েছিল। এবং কোনো না কোনো জায়গাতে আমরা জানি যে আদিবাসীরা সেই দিকে কিন্তু যাননি, তারা কী করেছিলেন না শহরটাই ছেড়ে চলে গিয়েছেন, এমনটা কিন্তু ঐতিহাসিকেরা প্রত্নতত্ত্ববিদরা বলছেন। শতদ্রু, যমুনা এবং সিন্ধু নদী গতিপথ পাল্টালেও এটা ঐতিহাসিকরাও প্রমাণ পেয়েছেন যে ঘরগড়া নদী, তারপরে হচ্ছে দৃশ্যাবতী নদী, তারপরে ধরো সরস্বতী নদী, এগুলো নদীগুলোর গতিপথ পাল্টায়নি, এগুলো শুকিয়ে গিয়েছিল। আর আমরা জানি যে নদী শুকিয়ে গেলে, अगर नदी सूख जाता है तो उनका जो आसपास का जो सिविलाइजेशन होता है, जो द बैंक ऑफ दिस रिवर्स, द सिविलाइजेशन ऑफ द बैंक ऑफ द रिवर्स, ये इन लोगों को इन लोगों ख़त्म हो जाता है, पूरा सिस्टम पूरी तरह से ख़त्म हो जाता है। আর আমি তোমরা পড়বে যে কর্ণসুবর্ণ আমাদের হরপ্পা, আমাদের যে শশাঙ্কর, যে কর্ণসুবর্ণের কথা বলা হয়েছে, ওই শশাঙ্করও নাকি রাজধানী, আর্কিওলজিস্টরা বলছেন যে ওই গঙ্গা নদী তার মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের গঙ্গা নদী, তো ওই কখনো মুর্শিদাবাদ, কখনো ওই পার মালদা, এইভাবে চেঞ্জ হয়েছে। তো নদীর গতিপথ পরিবর্তনের ফলে যে আমাদের সভ্যতার বা জায়গার পরিবর্তন হতে পারে, ইফেক্ট পড়তে পারে, এটা কিন্তু প্রমাণ আছে। ওকে, 4 নম্বর, তবে নদী শুকিয়ে গিয়েছিল এবং জনজীবনের পক্ষে যে মারাত্মক প্রভাব পড়েছিল এটা কিন্তু স্পষ্ট, আর্কিওলজিস্টরা কিন্তু প্রুফ পেয়েছেন। জলবায়ুর 4 নম্বর পয়েন্ট হচ্ছে জলবায়ু চেঞ্জ, এবং জলবায়ু পরিবর্তনের ফলে একটা সোসাইটি ধ্বংস হয়ে যেতে পারে, এর ব্যাখ্যা আছে। কীরকম বলা হচ্ছে যে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতার যে বাড়িগুলোতে যে পরিমাণে ইট ব্যবহার হচ্ছিল, কেমনভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পতন হয়েছে তার ব্যাখ্যা যদি আমরা দিই, সেটা হচ্ছে যে যত বাড়ি দেখা যায় সমস্ত বাড়িগুলোতে পোড়া ইটের তৈরি, এবং ইট কোথা থেকে তৈরি হয়, जो ईंट बनते वो आग से मतलब आग से जलाने के बाद वो तैयार होता था। आग कैसे बनता है? लकड़ी से बनता है। तो उस ज़माने में लकड़ी से बनता था, तो जंगल को काटा गया, ऐसा बोला जा रहा है। तो जंगल को काटने के कारण क्या हुआ? बारिश नहीं हुआ, और बारिश ना होने के कारण खेती-बाड़ी नहीं हुआ, खेती-बाड़ी ना होने के कारण मिट्टी भी नमक वाला मिट्टी बन गया, तो इससे सूखा पड़ गया। তো এমনটা হয়েছে যে বাড়িঘর বানানোর জন্য ইট এবং ইট পোড়া, বুঝতেই পারছো পোড়া ইটের যে দীর্ঘদিনে পোড়া ইটের বাড়ি এত পরিমাণে বেড়েছে হরপ্পা সভ্যতার সিস্টেমে, সিভিলাইজেশনে, যার ফলে দীর্ঘদিন জঙ্গল ধ্বংস করা হয়েছে। এবং আমরা জানি যে জঙ্গল ধ্বংস করলে তো প্রাকৃতিক ক্ষতি তো হবেই, বৃষ্টিপাত হয়নি, মরুভূমিতে রূপান্তর হয়ে গেছে। মরুভূমিতে রূপান্তরের কারণে যার ফলে একটা সিভিলাইজেশনের পতন যে ধীরে 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 হয়েছে, এ কথা প্রত্নতত্ত্ববিদরা বলেছেন। তবে সব প্রত্নতত্ত্ববিদ এই কথাতে, যেমন রেক্স এবং ফেয়ার সার্ভিস, ইনারা বলছেন যে জলবায়ু এবং উদ্ভিদ প্রাণীর পরীক্ষা নিরীক্ষা করে নানান ধরনের টেস্টিং যে পদ্ধতি করার পর বলছেন যে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ফলে যে একটা সভ্যতা ধ্বংস হয়েছে সেরকম কিন্তু চূড়ান্তভাবে কিছু বলা যায় না। যে 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 জিনিসটা নিয়ে হরপ্পা সভ্যতার পতনকে সব থেকে গুরুত্বপূর্ণ ধরা হয় সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে বিদেশি আক্রমণ বা আর্যদের আক্রমণ। গর্ডন চাইল্ড, প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার, স্টুয়ার্ট পিগট, श्री एवं श्रीमती जे अल्चिन, मतलब हस्बैंड वाइफ अल्चिन, इन सब जो आर्कियोलॉजिस्ट का नाम हमने बताया, इन्होंने बोला है कि हड़प्पन सिविलाइजेशन के डिक्लाइन के पीछे बाहर की कोई हाथ हो सकता है। मतलब आप किसी ने कोई आक्रमण किया और इस आक्रमण के चलते हड़प्पन सिविलाइजेशन का डिक्लाइन हो गया। तो इनारा जेटा बोलছেন সেটা হচ্ছে आर्यन इन्वेशन हुआ था यहाँ पर हड़प्पन सिविलाइजेशन में। तो এরকম আর্য কারা ছিলেন এটা তো আমরা পরে আমরা পড়ব। তো আর্য কারা ছিলেন এটাকে মানে বিদেশি না আমাদের দেশে, সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তারা রেফারেন্স তুলে ধরছেন ঋগ্বেদ। আমরা জানি স্কুল লেভেলে পড়েছি আমাদের 4টে বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। এই ঋগ্বেদে একটা রেফারেন্স আছে, সেখানে যুদ্ধের বর্ণনা করা রয়েছে হরিওপিয়ার যুদ্ধ। এই হরিওপিয়ার যুদ্ধে বলা হয়েছে যে অভ্যাবতী চাইমান বৃচিবন্তদের পরাজিত করছেন।
হুইলার, মার্টিমার হুইলার বলছেন যে এই হরিয়পীয়রাই হচ্ছেন সিন্ধু উপত্যকার হরপ্পার মানুষ, এবং এই যুদ্ধ হয়েছিল হরপ্পাদের সঙ্গে বৈদিক আর্যদের, অর্থাৎ যারা বেদের মানুষ ছিলেন, যে যারা বেদ রচনা করেছেন সেই সময়কালে মানুষদের এই যুদ্ধটা নাকি হয়েছিল। এটা মার্টিমার হুইলার। इन हुइलर का मानना है कि हड़प्पन जो पीपल थे उसके साथ आर्यन जो है उनके युद्ध हुआ था। কারণ তারা আরেকটা রেফারেন্স তুলে ধরছেন যে ঋগ্বেদে ইন্দ্রের কথা বলা হয়েছে। আমরা জানি দেবরাজ ইন্দ্রকে ধ্বংসকারী বলা হয়েছে ঋগ্বেদেতে, মানে হচ্ছে পুরন্দর ধ্বংসকারী, অর্থাৎ सिटीज को ध्वंस मतलब डिस्ट्रॉय करने वाला जो डेटी थे वो है इंद्र। এখন ইন্দ্রের ব্যাখ্যা বৈদিক আর্যের সঙ্গে এই সমস্ত আর্কিওলজিস্টরা বলছেন এটা হরপ্পা সভ্যতার পতনের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কারণ জড়িয়ে আছে। কারণ তারা বলছেন যে ইন্দ্র এবং বৃত্তের মধ্যে, ঋগ্বেদের যুদ্ধের কথা লেখা আছে, ইন্দ্র এবং বৃত্তের মধ্যে যুদ্ধের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের বিবরণ আছে। সেখানে দেখা গিয়েছে যে আর্যদের সিন্ধু উপত্যকায় হরপ্পীয়দের জলাধার ধ্বংসের কাহিনী বলা হয়েছে, প্রচ্ছন্ন কাহিনী, মানে হরপ্পাদের যে জলাধারের কথা বলা হয়েছে সেটাকে ডিস্ট্রয় করার কথা বলা হয়েছে, মানে এরকম হরপ্পার লোকেশন অনুযায়ী বলা হয়নি, কিন্তু এরকম ধ্বংসের কাহিনী রয়েছে, জলাধার ধ্বংসের কাহিনী। मतलब डैम को डिस्ट्रॉय करने के लिए ये युद्ध हुआ था। इसके साथ ये आर्कियोलॉजिस्ट वाले सब ये मतलब रिलेट कर रहे हैं कि इसका कारण वो था, मतलब बाहर से आक्रमण हुआ था, इसके चलते हड़प्पन का डिक्लाइन हो गया। এখন তারা শুধু যে মনে করলেই তো হবে না, তার সঙ্গে প্রত্নতাত্ত্বিক প্রমাণও তোমাকে দিতে হবে। Archaeological reference you will have to prove. Without proof you can't say anything. তো এই আর্কিওলজিস্টরা প্রমাণ দিয়েছেন যে বিদেশি আক্রমণ হয়েছিল। কি করে প্রমাণ দিয়েছেন না, তারা বলছেন যে মহেঞ্জোদারোর মানে কয়েকটা জায়গাতে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে। সেখানে দেখা গিয়েছে যে ওই স্তূপ আকারে নরকঙ্কাল পাওয়া গিয়েছে, হাড় পাওয়া গিয়েছে, स्कल्स मिला है, बहुत सारा स्कल मिला है মহেঞ্জোদারো में। আর যেটা অনুমান করা হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল डेथ ছিল না, ऐसा हो सकता है नेचुरल ये डेथ नहीं था, क्योंकि एक साथ इतने लोगों का कंकाल मिलना किसी न किसी युद्ध का चिन्ह वहन करता है। तो इट्स आई थिंक इट्स नॉट ओनली आई थिंक बट ज़्यादातर आर्कियोलॉजिस्ट ऐसा सोचते हैं कि एक साथ इतना नरकंकाल मिलेगा तो कुछ ना कुछ तो घटना घटे होंगे। দ্বিতীয়ত মহেঞ্জোদারোর যে কূপ, অর্থাৎ ওই যে কুয়োর ধারের কথা বলা হয়েছে, আমি তোমাদের কুয়ো শো করেছিলাম স্লাইডসে, ওখানে অনেক নরকঙ্কাল পাওয়া গিয়েছে এবং যাদের মানে কি বলে ওই কূপের ধারে, কূপের ভেতরে এবং ওখানে পাশের বাড়িতে সিঁড়িতে ওখানে কঙ্কাল পাওয়া গিয়েছে, মাথার খুলি পাওয়া গিয়েছে এবং খুলিগুলোতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এবং এই যে প্রায় বলা হচ্ছে যে মহেঞ্জোদারোর সিঁড়ির উপরে 4 জনের কঙ্কাল পাওয়া গিয়েছে, বাড়ির একটা সিঁড়ির ওপরে। তো এই ঘটনার যে স্বাভাবিকভাবে ঘটেনি এটা তো আমাদের বুঝতে অসুবিধা নেই, কারণ সিঁড়িতে মানুষ মরে পড়ে থাকবেন, सीढ़ी में ऐसा ही डेथ हो जाएगा, डेड बॉडी ऐसे ही पड़ा रहेगा, ऐसा तो थोड़ी होता था। क्योंकि हम लोगों को रेफरेंस मिला है कि हड़प्पन जो सिविलाइजेशन वाले हैं वो अपना जो डेड बॉडी थे वो कबर देते थे या आग में डालते थे, लेकिन कबर देते थे, ज़्यादातर रेफरेंस हम लोगों को मिला है। তাহলে নিশ্চয়ই কবর দেওয়ার কথাবার্তা হতো, তাহলে কিন্তু সিঁড়িতে মৃতদেহ পড়ে আছে, তো যার ফলে এটা কিন্তু স্বাভাবিক যে ঘটনা নয়, এটা কিন্তু প্রমাণিত। এছাড়া চাঁদহুডারো, ঝুকর, এই সমস্ত যে প্রত্নতাত্ত্বিক কেন্দ্রগুলোতে তামা এবং ব্রোঞ্জের নানান ধরনের লম্বা লম্বা কুঠার জাতীয় অস্ত্র পাওয়া গেছে, যেটা কিন্তু লোকাল যে কুঠার মানে কাটার যে জিনিস সেটা কিন্তু নয়, এটা কিন্তু বাইরের থেকে এসেছিল, এটা কিন্তু প্রত্নতত্ত্ববিদরা অনুমান করছেন। এছাড়া এক ধরনের কবর পাওয়া গিয়েছে, সিমেट्री एच टाइप जो कबर मिला है, उस टाइप कबर हड़प्पन सिविलाइजेशन का जो ज़्यादातर कबर मिला है जो दफन किया जाता था उस कबर से अलग है। सिमेट्री एच जो कबर है वो बाद में बनाया गया, मतलब बाहर से सिस्टम ट्रेडिशन आया, जो एवरेज मिला है वो सिमेट्री एच वाला नहीं था। तो इससे पता चलता है कि आर्यंस, ऐसा हो सकता है कि आर्यंस आए थे और
इन लोगों का डिस्ट्रॉय किया गया था, हड़प्पन्स वालों का, সিভিলাইজেশন का। তো আর একটা জিনিস হচ্ছে যে প্রত্নতত্ত্ববিদরা এই যে পঞ্চ নদীর কথা আমরা বলছি, 5টা রিভার্স, সেখানে কিন্তু প্রমাণ কিন্তু আমরা আর্যদের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু এই নদীর 5টা নদীর তীরে কিন্তু আমরা পাচ্ছি। এসব তত্ত্বের ভিত্তিতে বৈদিক আর্যদের ফলে যে হরপ্পা সভ্যতার পরাজয় হয়েছিল এবং সিন্ধু সভ্যতা তারা যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এই কথা কিন্তু বিভিন্ন আর্কিওলজিস্টরা কিন্তু স্বীকার করেছেন, যাদের আমি নাম বললাম তারা। এখন প্রশ্ন যে এরা কি সত্যি সত্যি আর্য আক্রমণ হয়েছিল? কিছু কিছু ঐতিহাসিকেরা বলছেন যে হরপ্পা সভ্যতার মানুষেরা যেখানে থাকতেন সেখান থেকে বাইরের কিছু লোক এসেছিলেন, যেটা নতুন আর্য, নতুন বলা হচ্ছে, যারা প্রাক আর্য গোষ্ঠীর, এবং মানে আমরা যদি বলি যে প্রাক আর্য না, আর্য যদি বলি পুরনো আর্য আর একটা নতুন আর্য, এরকমও কিছু কিছু প্রত্নতত্ত্ববিদরা বলছেন যে পাশের এলাকা থেকে আক্রমণ হয়েছিল। তবে আর্যদের আক্রমণের ফলেই যে এই সংস্কৃতির বিনাশ ঘটেছিল, এবং আর্যরা অন্য কোনো গোষ্ঠীর লোকজন ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তো বিদেশি আক্রমণ যে হয়েছিল প্রত্নতত্ত্বের প্রমাণের ভিত্তিতে আমরা কিন্তু বুঝতে পারি। ইন কনক্লুশন আমরা কি বলতে পারি যে হরপ্পা সভ্যতার পতন কোনো একটি কারণে ঘটেনি। হরপ্পা সভ্যতার পতন অনেকগুলো কারণের সমন্বয়ের ফলে সংঘটিত হয়েছিল। ऐसा जो भी आर्कियोलॉजिकल रेफरेंस, जो भी वैदिक एज का जो लिटरेरी एविडेंसेस हम लोगों को मिला है, इसके चलते हम लोग एंड में ये बता सकते हैं कि हड़प्पन सिविलाइजेशन जो 2700 BC जो शुरुआत हुआ था और यहाँ पर 1750 AD BC में इसका अंत हो रहा है, इतने सालों का एक सभ्यता थे, एक कारण से नहीं पतन हुआ था, इसका बहुत सारा कारण था। डेफिनेटली बहुत सारे चीज़ों रिलेटेड था कि इसके चलते हमारे देश का जो पहला नागरिक सभ्यता थे वो उसका पतन हुआ। তো হরপ্পা সভ্যতার পতন নিয়ে তোমাদের একটা ছোট 5 মার্কের কোয়েশ্চেন তোমরা করে রাখবে সবাই। আমি তোমাদের আগে নগর পরিকল্পনা থেকে বলেছিলাম একটা 10 মার্কের কোয়েশ্চেন তোমরা করে রাখবে। তো আশা করছি, আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পারলাম। তো তোমাদের আমি PDF দেব, এমনি তোমরা একটা করে বই কিনে নাও, আশা করি অসুবিধা হবে না। আর যেমন যখন সময় হবে তোমাদের প্রজেক্ট দেওয়ার, তখন আমি ঠিক আবার বলে দেব টপিক, এবং শর্ট কোয়েশ্চেন তোমাদের যা হবে আমি তোমাদের গ্রুপেতে আমি লিখে দিয়ে দেব। ওকে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডে আমরা নতুন টপিক নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।